বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 21শে ডিসেম্বর, রোজ শনিবার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই আমার এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন। এছাড়াও যারা আমার চ্যানেলে আমার নিয়মিত দর্শক, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে যারা আজকে আমাকে প্রথমবারের মতো শুনছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে, সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি সেটি পরবর্তী সময়ে আলোচনা করব। আমার কাছে গতকালকে আমি আলোচনা করেছিলাম যে অনেকগুলো অনুরোধের স্টক রয়েছে। তো তার মধ্য থেকে আমি গতকালকে 12টি স্টকের অ্যানালাইসিস দিয়েছিলাম। নিশ্চয়ই আপনারা সেগুলো শুনেছেন। আজকে আমি আপনাদের অনুরোধের আরও 12-13টি স্টক নিয়ে কথা বলবো এবং আগামীকালকে বাকি যে স্টকগুলো আপনাদের অনুরোধে রয়েছে আমি সেগুলো নিয়ে কথা বলবো। তো আজকে আমি আপনাদের সাথে প্রথমেই টেক্সটাইল সেক্টরের একটি অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে সায়াম কটন। সায়াম কটন নিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং একই সঙ্গে আমার কমেন্টসেও এই শেয়ারটি নিয়ে আমার কাছে অনুরোধ এসেছে। তো সায়াম কটনকে আমরা আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। এটি টেক্সটাইল সেক্টরের একটি ভালো স্টক, ফান্ডামেন্টাল স্টক বলবো, এবং এই শেয়ারটির আমরা ইয়ারলি যে হাই সেটি দেখেছি 20 টাকা 80 পয়সা এবং ইয়ারলি লো 12 টাকা 80 পয়সা। এইখানে শেয়ারটি আমরা যদি ইয়ারলি লো যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা এই জুলাই মাসের এই দিকে শেয়ারটি ইয়ারলি লো তৈরি করে এবং এই জুলাই মাসেই মানে লো তৈরি করার পরে আগস্ট সেপ্টেম্বরে কিন্তু শেয়ারটি ইয়ারলি হাই তৈরি করে 20 টাকা 80 পয়সা। এখন আমরা যদি শেয়ারটির লাইফ সার্কেল আপনাদেরকে দেখাই, এই শেয়ারটি কিন্তু একটি জোনকে মেনটেন করে চলেছে সবসময়, অর্থাৎ 14 টাকা থেকে 16 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখেছি। গত বছর শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি। পরবর্তী সময়ে আমরা শেয়ারটি এই জুলাই মাসে এসে শেয়ারটি একটি হাই ক্রিয়েট করতে দেখি। এছাড়াও এই শেয়ারটি এবছর সাধারণ বিনিয়োগকারীদের 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং শেয়ারটির রেকর্ড ডেট ইতিমধ্যে আমরা শেষ করেছে। এছাড়াও আমরা শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু ভালো এসেছে। এই সায়াম কটন মিলস এর ফান্ডামেন্টালি যে ন্যাপ সেটি আপনাদেরকে আমি বলি, সেটি হচ্ছে 37.98, প্রায় 38, এবং ইপিএস মোটামুটি খুব ভালো 1.08 এবং পি রেশিও সেফটি 15.28। এখন এই শেয়ারটির আমরা একটা আপ ট্রেন্ডের পরে এই রেকর্ড ডেট যখন ছিল, অর্থাৎ 18ই নভেম্বর, এই 18ই নভেম্বরের পরে শেয়ারটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে ছিল এবং সেই ডাউন ট্রেন্ডে আমরা 14 টাকা 30 পয়সা পর্যন্ত আমরা দেখেছি। পরবর্তীতে ডিসেম্বরের শুরুতে এসে শেয়ারটি কিন্তু একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করে এবং সেই আপ ট্রেন্ডটা কিন্তু আজকে অর্থাৎ বৃহস্পতিবারে শেয়ারটি কিন্তু 16 টাকা 70 পয়সা এই লেভেলে ক্লোজ করেছে এবং একই সঙ্গে শেয়ারটি কিন্তু ভলিউম গেইন করেছে, 50 লক্ষ ভলিউম গেইন করে। তো এই শেয়ারটিতে আমরা অনেক বাই ভলিউম দেখেছি। এখন আমি শেয়ারটির একটা নিউজ আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে শেয়ারটি আগামী রবিবার থেকে, অর্থাৎ কালকে থেকে এই শেয়ারটি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে রূপান্তরিত হয়েছে এবং এই শেয়ারটি আগামীকালকে বি ক্যাটাগরিতে রূপান্তরিত হবে, লেনদেন হবে। এখন এটার কোনো প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে শেয়ারটি কিন্তু একটা প্রাইস অ্যাকশন 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে কিন্তু একটা মুভমেন্টে গিয়েছে এবং শেয়ারটি গত বুধবারের হাইয়ের উপরে শেয়ারটি ক্লোজ দিয়ে প্রাইস অ্যাকশন করার একটি ইঙ্গিত দিয়েছে। সুতরাং শেয়ারটিতে এই মুহূর্তে আমরা প্রাইস অ্যাকশন দেখব। এর আগেও আমি এই শেয়ারটি নিয়ে আমার চ্যানেলে 2-3 বার কথা বলেছি। তো এখন যেহেতু কালকে ক্যাটাগরি চেঞ্জ হয়ে শেয়ারটি লেনদেন হবে, সেক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটি, হয়তো সে প্রাইস অ্যাকশন করবে অথবা সে একটু ডাউন ট্রেন্ডে আসবে। তবে শেয়ারটি যেহেতু 16 টাকা 60 পয়সায় এই 12ই ডিসেম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গিয়েছিল এবং সেখান থেকে শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে। তো এখন শেয়ারটির আপ ট্রেন্ডে যাওয়ার সুযোগ রয়েছে, যেহেতু তার আরএসআই 63.47, সুতরাং
RSI-টিও বাড়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে হিস্টোগ্রামের যে বার আপনারা দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু গাঢ় সবুজ এবং তার ম্যাকডি সেটিও ভালো অবস্থানে রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা এই শেয়ারটির একটা প্রাইস অ্যাকশন দেখতে পাবো এবং এই প্রাইস অ্যাকশনটা যদি সে 17 টাকা তে ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটি আমরা এই 18 টাকা এই লেভেলটাতে আমরা দেখতে পাবো। 18 টাকা 50 পয়সা এই লেভেলটাতে ফার্স্ট টার্গেট হিসেবে দেখতে পাবো। তো আশা করি শেয়ারটি যদি আগামী কালকে তার এই ক্যাটাগরি চেঞ্জের যে বিষয়টি সেটি যদি কোনো প্রভাব না ফেলে, একই সঙ্গে মার্কেট যদি পজিটিভ থাকে, আশা করি আগামীকালকে মার্কেট পজিটিভ থাকবে এবং এই পজিটিভ ট্রেন্ডকে ধরে রেখে মার্কেটের যে সায়াম কটনের যে প্রাইস অ্যাকশন সেটি হবে। তো যারা এই শেয়ারটিতে রয়েছেন তাদেরকে আমি বলবো যদি প্রায় প্রফিট টেকিং এর মধ্যে যদি থাকেন 1 টাকা বা 1.5 টাকা এই লেভেলে যদি প্রফিট টেকিং এর সুযোগ হয়ে থাকে তাহলে প্রফিট টেক করে নেবেন। তবে শেয়ারটি প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে আমি যেটি বললাম যে 17 টাকা আশেপাশে বা 17 টাকা 10 পয়সা এই লেভেলে হয়তো কালকে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। তো এই লেভেলে এসে যদি কেউ প্রফিট টেক করতে চান বা তার বাইরের যদি 15 টাকা 50 পয়সা বা 14 টাকা 15 টাকার এই লেভেলে থাকে তাহলে প্রফিট টেক করে নেওয়াটাই উত্তম হবে এই শেয়ারটির ক্ষেত্রে। তো এই হচ্ছে মূলত সায়াম কটনের নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের আরেকটি অনুরোধের স্টক নিয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে ইআইএল আমরা দেখতে পাচ্ছি শেয়ারটিও গত দিন কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয়েছে 1 টাকা 20 পয়সা এবং শেয়ারটি এখন যে লেভেলে রয়েছে আমি সেটি আপনাদেরকে একটু বোঝাই। শেয়ারটির RSI-টা কিন্তু একটু আপ ট্রেন্ডে রয়েছে, যেহেতু আমরা ইন্স্যুরেন্স সেক্টরের যে ইআইএল অর্থাৎ এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, এটির আপ ট্রেন্ড কিন্তু ভালো এবং এই আপ ট্রেন্ডটা আমরা কিন্তু এইখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ 11ই ডিসেম্বর এই লেভেলে অর্থাৎ 53 টাকা ওই দিনের লো যেটি ছিল 53 টাকা 53 টাকা, হ্যাঁ 53 টাকার পরবর্তীতে কিন্তু আজকে আমরা শেয়ারটি নিয়ে এই 59 টাকা 60 পয়সায় আলোচনা করতে পারছি। অর্থাৎ এখানে শেয়ারটি কিন্তু 5 টাকার মতো একটি গ্যাপ তৈরি করেছে, 5-6 টাকার একটি ভালো গ্যাপ তৈরি করেছে এবং এখানে আমরা হাই 60 টাকা হয়েছিল। তো ইআইএল শেয়ারটি নিয়ে তো বলার কিছু নেই, কারণ এই 60 টাকাটাই হচ্ছে তার ইয়ারলি হাই। হ্যাঁ, এই ইয়ারলি হাইয়ে শেয়ারটি রয়েছে এবং আগামী দিনে এখান থেকে শেয়ারটি যদি মানে প্রাইস অ্যাকশন করতে চায় তাহলে অবশ্যই তাকে ভলিউম সহ মুভমেন্টে যেতে হবে। তবে সেখানে যে বড় বাধাটি আমরা এখন দেখছি শেয়ারটির, সেটি হচ্ছে শেয়ারটির বাই সিগন্যালে রয়েছে সত্য, তবে শেয়ারটির RSI-টা কিন্তু রিস্কি জোনে রয়েছে। তো এইখানে আমরা হয়তো আগামী দিনে শেয়ারটির একটি ছোট কারেকশন দেখতে পাবো এবং সেই কারেকশনটা যদি হয় তাহলে সেটি নিয়মতান্ত্রিকভাবে হবে এবং সেক্ষেত্রে তার প্রাইস অ্যাকশনটা বৃদ্ধির জন্য আরো ভালো সহায়ক হবে। এছাড়াও শেয়ারটি কিন্তু ভলিউম গেইন করছে মোটামুটি, এইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে সে কিন্তু ভালো ভলিউম গেইনছে। গত দিনেও সে 6 লক্ষ প্লাস ভলিউম করেছিল এবং সেই ভলিউমে কিন্তু বায়ার এবং সেলারের কিন্তু সক্রিয় অংশগ্রহণ আমরা কিন্তু দেখেছি। তো এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন তাদেরকে আমি বলবো যে শেয়ারটি যদি একটু কারেকশন দিয়ে আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে শেয়ারটির জন্য ভালো হবে। আর যদি সে এখান থেকে বা এইখানে যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে আমি সেখানে আপনাদেরকে বলবো একটু বুঝে শুনে এন্ট্রি নিন, কারণ এখানে আসলে শেয়ারটি বটম লেভেলে রয়েছে, সুতরাং এইখানে এন্ট্রি জোনটা রিস্কি হয়ে যাবে এবং ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু লিডিং যে সেক্টর রয়েছে সেখানে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটি নাই, অর্থাৎ টেক্সটাইলের আমরা একক আধিপত্য দেখতে পাচ্ছি। মাঝে মাঝে ইন্স্যুরেন্স সেক্টর আসছে বাট সেটিকে সে ধরে রাখতে পারছে না, বাট এটি যদি সে ধরে রাখতে পারে তাহলে আইএল ভালো করবে, এক্সপেরিয়েন্স ইন্স্যুরেন্সও ভালো করবে এবং সে অলরেডি ভালো করেছে। তাছাড়াও শেয়ারটি যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও পজিটিভ। সবকিছু মিলিয়ে অন্যান্য সবকিছুই শেয়ারটির পজিটিভ, শুধু RSI-টি ছাড়া। তবে RSI এর এই একটু কারেকশন যদি হয় সেক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয় যে এটার এন্ট্রি জোন সবথেকে ভালো এন্ট্রি জোন হবে 56 টাকা থেকে 55 টাকা এই লেভেলে শেয়ারটি এন্ট্রি নিলে ভালো প্রফিট টেকিং এর আরো সুযোগ থাকবে। তো এই হচ্ছে মূলত ইআইএল এর সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। তবে এই শেয়ারটি আমরা হয়তো 61 টাকার এই লেভেলে আসলে একটি কারেকশন দেখব কনফার্ম। তো যাদের আছে তারা
প্রফিট টেকিং এ যাদের আছে তাদের বলবো প্রফিট টেক করে নিতে, আর যারা বাই করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা 55 থেকে 55 টাকা 60 পয়সা এই লেভেলটিতে শেয়ারটিতে বিনিয়োগ এই শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের প্রফিট টেকিং জোনটা সহজ হবে। তো এই হচ্ছে ইআইএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে জিএইচ আমরা জিএইচ আইএল নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। জিএইচ আইএল এরও একটু প্রাইস অ্যাকশন হয়েছে এবং এটি ফুড অ্যালাইড সেক্টরের বি ক্যাটাগরির একটি শেয়ার এবং এই গোল্ডেন হারভেস্ট আমি নিজেও আপনাদেরকে অনেকবার আলোচনা করে দেখিয়েছি। তো সেই আলোচনার সঙ্গে নিশ্চয়ই এই আলোচনার অবশ্যই আপনারা মিল খুঁজে পাবেন। এই শেয়ারটিও একটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে, অর্থাৎ 10 পয়সা বাড়তেছে 10 পয়সা কমছে, এইভাবে শেয়ারটি প্রাইস অ্যাকশন করছে। বাট সে তার যে বাধাটা ফার্স্ট যে বাধাটা সেই বাধাটা সে কিন্তু সাকসেসফুলি ব্রেকআউট করতে পারেনি। আমরা যে বাধাটা ধরেছিলাম যে 11 টাকা 20 পয়সা এই লেভেলে শেয়ারটির একটা মানে বাধা রয়েছে এবং এই বাধাটা যদি এই গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ যদি অতিক্রম করতে পারে তাহলে এই প্রাইস অ্যাকশনটা খুব সহজ হবে এবং প্রাইস অ্যাকশন হবে। এই শেয়ারটির কিন্তু ভালো পাবলিক হোল্ডিং রয়েছে, সেটি নিশ্চয়ই যারা বিনিয়োগে আছেন তারা নিশ্চয়ই এটি জানেন। প্রায় 7 কোটির মতো শেয়ার কিন্তু পাবলিক হোল্ডিং রয়েছে এই শেয়ারটিতে এবং এই শেয়ারটির আমরা যে ইয়ারলি হাই দেখেছিলাম, এটা তো রিসেন্ট ইয়ারলি হাই বলবো, এর আগে তো এই গোল্ডেন হারভেস্ট আরো ভালো হাই ক্রিয়েট করেছিল এবং ভালো অবস্থানে ছিল, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি এবং শেয়ারটির ইপিএস সংক্রান্ত আমরা পুরো বছরটাতেই তার নেগেটিভ দেখেছি। অ্যানুয়াল ইপিএসও পাশাপাশি যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস রিসেন্টলি শেয়ারটি ঘোষণা করেছে সেখানেও আমরা তার নেগেটিভ ইপিএস দেখেছি। তবে এবং একই সঙ্গে এই গোল্ডেন হারভেস্ট কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিতে, শুধু সেখানে একটা বিনিয়োগকারীদের একটা আস্থার সংকট তৈরি করেছে শেয়ারটি। এই শেয়ারটির প্রাইস অ্যাকশন আমরা কিন্তু দেখেছি যখন শেয়ারটি নভেম্বরে, আমরা যদি এই দিকটাতে আপনাদেরকে একটু দেখাই যে নভেম্বরের 25শে নভেম্বর অক্টোবরে 28শে অক্টোবরের পরে কিন্তু শেয়ারটি একটা প্রাইস অ্যাকশন হয়েছিল এবং এই নভেম্বরেও কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছিল 2-3 টাকার মতো। বাট এখন যে অবস্থাতে রয়েছে সে একেবারে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে এবং ডিসেম্বরের শুরু থেকে এই পর্যন্ত, অর্থাৎ 19শে নভেম্বর লাস্ট যে মার্কেট ক্লোজিং হয়েছে সেখান পর্যন্ত তার কিন্তু কোনো প্রাইস অ্যাকশন নাই, অর্থাৎ 11 টাকা 10 টাকা 70 পয়সা থেকে শুরু করে 10 টাকা 30 পয়সা, অর্থাৎ মাত্র 30 পয়সার একটা 40 পয়সার একটি আপ ট্রেন্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই শেয়ারটিতে। তো এখন শেয়ারটির যে রেকর্ড ডেট সেটি নভেম্বর মাসের সম্ভবত 24 তারিখের দিকে ছিল এবং সে রেকর্ড ডেটটি শেষ করে এখন তার প্রাইস অ্যাকশন হওয়া উচিত এবং মার্কেটের বা এই সেক্টর ওয়াইজ মুভমেন্ট না থাকার কারণে আমরা গোল্ডেন হারভেস্টের কোনো মুভমেন্ট দেখতে পাইনি। তো এখন আমি যদি বলি শেয়ারটির মুভমেন্ট হতে হলে অবশ্যই এই 11 টাকা, যেটি আপনাদেরকে এর আগেও বলেছি যে 11 টাকা 10 পয়সা বা 11 টাকা 20 পয়সা এই লেভেলে শেয়ারটি যখন ক্লোজ দেবে, 11 টাকা 20 পয়সা এক্সাক্ট যদি ফিগার বলি তো 11 টাকা 20 পয়সার উপরে যখন শেয়ারটি ক্লোজ দেবে তখন কিন্তু আমরা শেয়ারটিকে 12-13 টাকা এই লেভেলে আমরা ফার্স্ট টার্গেট হিসেবে ধরতে পারবো। আর যদি সে এইখান থেকে ডাউন ট্রেন্ডে হয়তো সে আসবে না এবং যদিও আসে সেক্ষেত্রে হয়তো আমরা 11 টাকা 30 পয়সা এই লেভেল, 10 টাকা 30 পয়সা এই লেভেলটিকে আমরা দেখতে পাবো। এই যে এই সাপোর্ট লেভেলটিতে আমরা শেয়ারটিকে দেখতে পাবো 11 টাকা 20 পয়সা, 10 টাকা 20 পয়সা থেকে 10 টাকা 30 পয়সা এই লেভেলে শেয়ারটি আসবে এবং এখানে এসে সে বারবার ঘুরে যাচ্ছে। তো গোল্ডেন হারভেস্টে যাদের বিনিয়োগ আছে তাদের আমি বলবো যে 11 টাকা 20 পয়সা যত সময় না আসছে শেয়ারটিতে তত পর্যন্ত এই শেয়ারটি তেমন কিছুই বলা যাচ্ছে না। আর এই শেয়ারটির যে ভলিউম সেটিও কিন্তু খুব বেশি বাড়েনি। একটি শেয়ারে যখন অনেক বড় বেশি
পাবলিক হোল্ডিং থাকে 7-8 কোটি শেয়ার বা 6-7 কোটি শেয়ার, সেক্ষেত্রে সেই শেয়ারের কিন্তু ভলিউম দরকার প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে, সেই ভলিউমটাও কিন্তু সে গেইন করতে পারেনি। আর একই সঙ্গে তার যে আরএসআই সেখানে 51.76 অবস্থান দেখছি এবং আরএসআইটা কিন্তু দেখেন আপ ডাউনের মধ্যে রয়েছে এবং বাড়ার আরো ভালো সুযোগ রয়েছে। এছাড়াও শেয়ারটিতে এই মুহূর্তে মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমরা সেল সিনারি দেখতে পাচ্ছি, তবে হিস্টোগ্রামের যে বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সেল সিনারি আসেনি এবং একই সঙ্গে এমএসিডি সেটিও কিন্তু অরেঞ্জ রেখা ব্লু রেখা উপরে অবস্থান করছে। তো আশা করি এই শেয়ারটিতে সেল সিনারিও চলে আসবে। তো যারা বিনিয়োগে আছেন তাদেরকে ধৈর্য ধরতে বলবো, আর যারা এন্ট্রি জোন খুঁজছেন বা এন্ট্রি নিতে যাচ্ছেন সেক্ষেত্রে বলবো যেহেতু শেয়ারটিতে প্রাইস অ্যাকশন নাই, প্রাইস অ্যাকশন আসলে ভলিউম গেইন হলে আপনারা শেয়ারটিতে বিনিয়োগ করতে পারেন। তো এই ছিল মূলত GHAIL নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আরেকটি আপনাদের অনুরোধের শেয়ার নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে রবি। এটি খুব অনুরোধ রয়েছে এই শেয়ারটি নিয়ে, কারণ অনেকে আমার কাছে বারবার প্রশ্ন করছেন যে রবিতে কি আইসিবি কি রবি শেয়ার বাই করছে কিনা। আসলে ভাই এটা আমি তো অ্যানালাইসিস করি, আমি কিভাবে বলবো, তবে রবির সামগ্রিক যে চিত্র মানে সেটি বলা হচ্ছে যে রবি এই 3-4 দিন ধরে বেশ ভালো ভলিউম গেইন করছে, আমি এটি বলতে পারবো। এখন এই ভলিউমের মধ্যে আইসিবির ভলিউম আছে কিনা বা আইসিবির বাই রয়েছে কিনা সেটি আমি তো বলতে পারবো না। তবে শেয়ারটির যে প্রাইস অ্যাকশন আমি বলি সেটি হচ্ছে যে আগামী দিনে আমরা যদি এই সে একটা দুর্বল ক্যান্ডেল এখানে কিন্তু ক্রিয়েট করে রয়েছে এবং দেখেন এখানে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন অনেক হাই হয়েছিল, অর্থাৎ 26 টাকা 60 পয়সা এখানে শেয়ারটি যখন ক্লোজ দেয় পরবর্তীতে সে কিন্তু হাই তৈরি করে 29 টাকা, বাট শেয়ারটি ক্লোজ দেয় 27 টাকা 80 পয়সা। আর এখানে এসে শেয়ারটি হাই ক্রিয়েট করে 28 টাকা 40 পয়সা, বাট সে পরবর্তী গত দিনের হাইয়ের উপরে কিন্তু ক্লোজ করতে পারেন। যদিও এখানকার ক্যান্ডেলটি প্রাইস অ্যাকশন বা প্রাইস বৃদ্ধি করবে এইটি ক্রিয়েট করে বসে আছে, বাট সে এইখানে কিন্তু সে এই করতে পারেনি এবং তার যে ভলিউম সেটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেয়েছে এবং এই ভলিউমের মধ্যে যথেষ্ট আমরা বাই ভলিউম দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক ভালো ভলিউম গেইন করেছে। একই সঙ্গে শেয়ারটি কিন্তু বাই সিগন্যালে রয়েছে, সেটি আপনার মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন, মুভিং অ্যাভারেজের উপরে ভ্যালুর অবস্থান। তো আশা করি শেয়ারটি এই 4 দিন বা 5 দিনের যে প্রাইস অ্যাকশনটি করেছে এই প্রাইস অ্যাকশনটি হয়তো আগামী দিনে একটু কারেকশন জোন তৈরি করতে পারে। তবে আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি অবশ্যই এই 29 টাকা 10 পয়সা এই লেভেলটাকে আবার টাচ করবে আগামী দিনে, হয়তো আগামী দিনে 29 টাকা 10 পয়সা বা 29 টাকা এই জায়গাটি আমরা রবির ক্ষেত্রে দেখতে পাবো। এখানে এসে শেয়ারটি যদি ধরে রাখে প্রাইসটাকে তাহলে ভালো হবে, আর যদি ধরে না রাখতে পারে তাহলে শেয়ারটি কিন্তু আবার একটি কারেকশন জোনে আসবে এবং সেটি কিন্তু সে তার ক্যান্ডেলের মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দিয়ে রেখেছে। এখন যারা এই ক্যান্ডেলগুলো এবং শেয়ারের যে বাজারের যে সেন্টিমেন্ট যদি বুঝতে পারেন তাহলে এটি নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারছেন এবং এইখান থেকে আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটির আরএসআইটা একটা বড় ফ্যাক্টর হবে এবং সেই আরএসআইটাও কিন্তু 67.48-এ চলে গিয়েছে। আপনারা যদি রবির ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে দেখাই, রবি কিন্তু সবসময় আরএসআই এর যে বিষয়টি সেটি কিন্তু খুব ভালোভাবে মেনটেন করে রেখেছে। আমরা যদি এই 24-এর এইখানটাতে আপনাদেরকে দেখাই যে তার আরএসআই দেখেন সবসময় কিন্তু এই 70 জোনের মধ্যে রয়েছে, শুধুমাত্র একবার সে কিন্তু এইখানে এসে আরএসআইটাকে বৃদ্ধি করেছে, বাট পরবর্তী সময়ে দেখেন আরএসআইটা কিন্তু সে 70 ক্রস করতে কখনোই দেয়নি। সুতরাং তো 70 ক্রস করতে দেয়নি তাই বলে কিন্তু তার প্রাইস কিন্তু থেমেছিল না। সে দেখেন এখানেও কিন্তু 29-30 টাকা সে কিন্তু প্রাইস অ্যাকশন করেছে, এখানেও কিন্তু সে দেখেন 29 টাকা প্রাইস অ্যাকশন করেছে, এখানে এসেও সে 29 টাকা প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং সে হয়তো এই আরএসআই এর যে বিষয়টি সেটি এখানে রাখবে এবং সে 29 টাকা থেকে 29 টাকা 20 পয়সা এই লেভেলে এসে শেয়ারটি একটা কারেকশন দিবে এবং সেই কারেকশনটা শেষ করে তারপরে আবার শেয়ারটি প্রাইস অ্যাকশন হবে এবং শেয়ারটির যে হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছেন সেটি গত দিনের তুলনায় এখানে আমরা
বড় এবং সবুজ দেখতে পাচ্ছি। এছাড়াও এমএসিডির অবস্থান আমরা অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান দেখছি। তো সবকিছু মিলিয়ে রবির শেয়ার কে বাই করছে সেটি আমি বলতে পারি না, তবে রবির প্রাইস অ্যাকশন যেটি সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং রবিকে আপনারা সেই জায়গায় হয়তো পাবেন ইনশাল্লাহ। এছাড়াও রবির ফার্স্ট কোয়ার্টার ইপিএস যেটি সেটিও কিন্তু পজিটিভ এসেছিল, সরি থার্ড কোয়ার্টার ইপিএস সেটিও পজিটিভ এসেছে এবং একই সঙ্গে শেয়ারটি ডিভিডেন্ড ভালো দিয়েছিল সাধারণ বিনিয়োগকারীদের। এছাড়াও পি রেশিওটা যদিও একটু বেশি রয়েছে এবং টোটাল শেয়ার সংখ্যা পাবলিক হোল্ডিং কিন্তু অনেক ভালো। তো রবি এই শেয়ার বা স্কয়ার ফার্মা, জিপি বলি বা অন্যান্য আরো বড় যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সব শেয়ার গুলো মূলত বাজারে কিন্তু আপনার পজিটিভ ইন্ডেক্স রাখার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু বুঝতে হবে। তো এই হচ্ছে মূলত রবি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স এই শেয়ারটি নিয়ে আমি আপনাদের সাথে একটু ফাইন্যান্সিয়াল সেক্টর এই শেয়ারটি নিয়ে কথা বলবো। লঙ্কা বাংলার আমরা কি অবস্থায় রয়েছে আমরা একটু সেটি দেখি। লঙ্কা বাংলা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের আসলে মুভমেন্ট এই মুহূর্তে নাই। মুভমেন্ট না থাকার কারণে আসলে প্রাইস অ্যাকশনটা ঠিক সেভাবে হচ্ছে না। ছোট ছোট প্রাইস অ্যাকশন হয়, অর্থাৎ 10 পয়সা 20 পয়সা এই লেভেলের প্রাইস অ্যাকশন হয় এবং সর্বোচ্চ যেই প্রাইস অ্যাকশনটি হয় পরবর্তী 2-3 দিন আবার ডাউন ট্রেন্ড দিয়ে সেখানে কিন্তু নিয়ে চলে আসে, অর্থাৎ প্রফিট টেকিং জোনে যাওয়া খুবই কষ্টকর। তো এখানে আমরা লঙ্কা বাংলাকে একটা দেখতে পাচ্ছি যেখানে শেয়ারটি ইয়ারলি লো ক্রিয়েট করেছে যতবারই শেয়ারটি প্রাইস অ্যাকশন করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ারটি 13 টাকা 90 পয়সা ডাউন ট্রেন্ডে এসে শেয়ারটি কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন করেছিল, সেক্ষেত্রে 23 টাকা 70 পয়সা এই লেভেলে আসে এবং ইয়ারলি হাই সেট করেছে সেটি তো আপনারা জানেন যে 27 টাকা এবং আবার ডাউন ট্রেন্ডে এসে শেয়ারটি কিন্তু আবার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আবার আপ ট্রেন্ডে গেছে। তো এখানে শেয়ারটির একটি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে না, তবে এখানে সে একটি সাপোর্টকে রেসপেক্ট করে সে এখান থেকে সামনের দিকে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে আরেকটু বড় করে দেখাই, দেখেন এখানে শেয়ারটি কিন্তু একটা সাপোর্ট লেভেলকে রেসপেক্ট করেছে এবং সে একাধিক সাপোর্ট এখানে শেয়ারটি রয়েছে এবং আমার কাছে যেটি মনে হচ্ছে এই লঙ্কা বাংলা ফাইন্যান্স যেহেতু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের তেমন কোনো বড় মুভমেন্ট আমরা দেখিনি, 2-1 দিন একটু প্রাইস আপ করলেও পরবর্তীতে আবার কারেকশন জোনে চলে যাচ্ছে। তো এখন আমার কাছে যেটি মনে হয় যে 18 টাকা 90 পয়সা এখানে যে শেয়ারটি প্রাইস ক্লোজ করেছে তারপরেও দেখেন 10 পয়সা আপ ট্রেন্ডে থাকলেও শেয়ারটি কিন্তু এখানে একটা যে ক্যান্ডেল করেছে সে ডাউন ট্রেন্ডে একটা যাওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে এবং আমার কাছে যেটি মনে হয় আমরা এই 18 টাকা 60 পয়সা এই লেভেলে বা 18 টাকা 70 পয়সা এই লেভেলে লঙ্কা বাংলা ফাইন্যান্সকে দেখতে পাবো। যে ভাই বলেছেন আমি জানি না আপনার বাই প্রাইস কত, তবে শেয়ারটির এখানে ভলিউম যেটি সেটিও কিন্তু কমে এসেছে। যখন ভলিউমটা ভালো গেইন করতে পারে তখন দেখেন প্রাইস আপ হয়েছিল। তো এখন এখানে ভলিউমটা শেয়ারটির কম। তো এখানে মূল যে শর্ত হতে হবে শেয়ারটি সেখানে ভলিউম গেইন করতে হবে এবং ভলিউম যদি গেইন করে তাহলে শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন হবে। এছাড়াও আমরা এই শেয়ারটি যে থার্ড কোয়ার্টার ইপিএস সেটি পজিটিভ দেখেছি। সবকিছু মিলিয়ে শেয়ারটি সম্ভাবনাময় লঙ্কা বাংলা ফাইন্যান্স, এতে কোনো সন্দেহ নেই। তবে সেক্ষেত্রে অবশ্যই বাজারের যে পরিস্থিতি সেটি ভালো হতে হবে, একই সঙ্গে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে মুভমেন্ট সেটি থাকতে হবে এবং ভলিউমটা গেইন করতে হবে। এছাড়াও শেয়ারটির যদি আমরা টার্গেটটাকে ধরি সেক্ষেত্রে এই যে 19 টাকা 45 পয়সা সেটি তো এটা মুভিং ভ্যালু। তো এই যে এই লেভেলটাতে এসে অর্থাৎ 20 টাকা 50 পয়সার উপরে শেয়ারটির প্রাইস ক্লোজ দিতে হবে এবং সেটি যদি দেয় তাহলে শেয়ারটি ভালো 22-23 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত লঙ্কা বাংলা ফাইন্যান্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এছাড়াও শেয়ারটি এখন পর্যন্ত কিন্তু সেল সিনারিওতে রয়েছে। আপনারা মুভিং এভারেজটাকে দেখতে পাচ্ছেন ভ্যালুর উপরে অবস্থান করছে। এছাড়াও হিস্টোগ্রামের যে বারগুলো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ধূসর হয়ে আসছে, একই সঙ্গে যে অরেঞ্জ ম্যাকডি সেটি কিন্তু অরেঞ্জ রেখার নিচে ব্লু রেখার অবস্থান রয়েছে। তো সবকিছু মিলিয়ে এই হচ্ছে লঙ্কা বাংলার বর্তমান অবস্থা। এরপরে আমি আইটি সেক্টরের আরেকটি অনুরোধের স্টক আমরানেট সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরানেট নিয়ে তো এর আগে একাধিকবার কথা বলেছিলাম। তো আমরানেটের আমরা যে দেখতে পাচ্ছি শেয়ারটি এই মুহূর্তে সেল সিনারিওতে রয়েছে
এবং শেয়ারটি এবছর সাধারণ বিনিয়োগকারীদের ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বলবো, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এবং এই শেয়ারটি আমরা আপনাদেরকে যদি একটু বলি, সেটা হচ্ছে তার ইয়ারলি যে লো ছিল 25 টাকা 50 পয়সা। এই 25 টাকা 50 পয়সা আসার আগে শেয়ারটি কিন্তু মানে একটা প্রাইস ধরে রেখেছিল, বাট এরপরে শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডে এসে বড় কোনো আপ ট্রেন্ডে যাওয়ার কোনো ইঙ্গিত দিতে পারেনি, অর্থাৎ 1 টাকা সর্বোচ্চ বা 40 পয়সা এই ধরনের প্রাইস কিন্তু সে দিতে পেরেছে। তবে এখন যে অবস্থায় এখানটাতে যে রয়েছে সেটা একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে সে রয়েছে, এবং এইখানে আমার কাছে মনে হয় সে আরো কয়েকটা দিন হয়তো অবস্থান করবে, কারণ শেয়ারটির যে রেকর্ড ডেট সেটি এখনো 1 মাস শেষ হয়নি, যেহেতু সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং মার্কেট পরিস্থিতিও খুব বেশি একটা ভালো না। সেক্টর ওয়াইজ তো মুভমেন্ট আমরা আইটি সেক্টরে অনেক দিন দেখি না ভালো মুভমেন্ট। আর শেয়ারটি প্রাইস অ্যাকশন হতে হলে অবশ্যই তার যে ভলিউম সেটিকে গেইন করতে হবে। ভলিউম তো এই মুহূর্তে শেয়ারটিতে নেই বললেই চলে, কারণ যেখানে 4,20,00,000 শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের, সেখানে কিন্তু শেয়ারটির ভলিউম 2 লক্ষ বা 1 লক্ষ, 1,73,000, 40,000 এই ধরনের ভলিউম কিন্তু সে গেইন করে আছে। এখানে শেয়ারটি যখন ভলিউম পায়, সবকিছু ডিপেন্ড করে আসলে মার্কেটের যে আচরণ তার উপরে। আমরা শেয়ার বাজারে যারা অ্যানালাইসিস করি, আমরা অনেক দিন ধরে এই জিনিসগুলো লক্ষ্য করছি। আসলে ইন্ডেক্সের একটা প্রভাব কিন্তু শেয়ারের প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে পড়ে। অন্যান্য দেশে যেটি হয় না, কিন্তু সেটি কিন্তু আমাদের দেশে হয়, কারণ আমাদের দেশে প্রাইস অ্যাকশন আপনার ইন্ডেক্স যদি নেগেটিভ একবার করে ফেলে তাহলে কিন্তু প্রাইস কিন্তু দ্বিগুণ হারে পড়ে, বাট যখন আপ ট্রেন্ডে যায় তখন কিন্তু প্রাইস কিন্তু সেভাবে বাড়ে না। তো এটা আমরা অতীত থেকেই লক্ষ্য করে আসছি। তো এখন শেয়ারটি একটু সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে, এবং শেয়ারটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয়, এই 29 টাকার উপরে শেয়ারটির প্রাইস ক্লোজ দিতে হবে। তবে 29 টাকায় শেয়ারটি যেহেতু এখন মুভিং এভারেজ অনুযায়ী সেল সিনারিওতে রয়েছে, সুতরাং শেয়ারটি এই মুহূর্তে হয়তো আমরা 29 টাকায় দেখতে পাবো না। তো এবং সেটি দেখতে হলে অবশ্যই শেয়ারটির ভলিউমটা দেখতে হবে এবং ভলিউমটা বৃদ্ধি পেতে হবে। এখন তার সাপোর্ট জোন যেটি, সেটি বলবো যে ইয়ারলি লো, সেটি তার সাপোর্ট লেভেল, এবং এখন যে প্রাইসটিতে রয়েছে এখানেও এন্ট্রি নিলে খুব বেশি ভয়ের কিছু নেই, এখানেও এন্ট্রি নেওয়ার অপরচুনিটি রয়েছে। আর প্রফিট টেকিং জন্য 29 টাকা এই লেভেলটা। এই হচ্ছে মূলত আমরা নেট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এই শেয়ারটির পি রেশিও সেটি কিন্তু খুব বেশি না, আবার খুব সেফটি সেটাও বলা যাবে না। 20 ইপিএসটা ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা শেয়ারটি নেগেটিভ এসেছে, তবে শেয়ারটির ন্যাপ যথেষ্ট পরিমাণে ভালো, এবং এই শেয়ারটি যখন মুভমেন্টে যাবে তখন কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হবে। তো এই হচ্ছে মূলত আমরা নেট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আইটি সেক্টরে আরেকটি স্টক বিডিকম, এই স্টকটি নিয়ে আমার কাছে অনুরোধ রয়েছে। তো আমরা বিডিকমকে দেখতে পাচ্ছি, সেও একটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে, এবং এই শেয়ারটি আমরা গত বছরে ভালো একটা অবস্থানে দেখেছিলাম, মানে 2-3 বছর আগে আরো ভালো অবস্থানে ছিল, কিন্তু এখন আসলে ক্রমান্বয়ে প্রত্যেকটা শেয়ারই একটা খারাপ ভাবে দিন বা সময় পার করছে। এখন আপনি যদি দেখেন যে এই শেয়ারটির ইয়ারলি লো 18 টাকা 30 পয়সা, বাট যখন এই শেয়ারটি 40 টাকা 44 টাকা 52 টাকা 54 টাকা এক লেভেলে কিন্তু এই শেয়ারটি ছিল, শেয়ারটির ইপিএস সেক্ষেত্রে অনেক ভালো ছিল। এখন শেয়ারগুলোর ইপিএস নাই, ভলিউম নাই, সেক্টরাইজ মুভমেন্ট নাই, ব্যাংকের তারল্য সংকট, ভ্যালু নাই, আমাদের বাজারের ভলিউম অনেক কম, সবকিছু মিলিয়ে এখন কিন্তু বাজারে একটা অস্থিরতা অবস্থা, এবং সেই অস্থিরতার শিকার কিন্তু এই সব সেক্টরেরই শেয়ার, দুই একটি হয়তো ব্যতিক্রম রয়েছে, তাছাড়া কিন্তু সব সেক্টরের শেয়ারে কিন্তু, তারপরে সেক্টর কি বলে ক্যাটাগরি চেঞ্জ, অনেক ধরনের একটা বাজারে একটা রয়েছে। তো এখন বিডিকম এই অনলাইন লিমিটেডের আইটি সেক্টরের শেয়ারটি আমরা ইয়ারলি হাই দেখেছিলাম 40 টাকা 70 পয়সা, সেখান থেকে শেয়ারটির এই যে এইখান থেকে একটা ডাউন ট্রেন্ড, মানে এত ভালো বড় ডাউন ট্রেন্ড, সেটাকে সে আর ঘুরে দাঁড়াতে পারেনি, এবং এখানে কি বলবো কাপ অ্যান্ড হ্যান্ডেল একটা প্যাটার্ন তৈরি করেছিল, বাট সেখানেও এসে সে তার প্রাইসটাকে ধরে রাখলেন, আবার ডাউন ট্রেন্ডে এসে আপ ট্রেন্ডে যে এইবার এসে সে কি করলো, একেবারে ইয়ারলি লো তৈরি করলো। তো এই শেয়ারটি এখন
আমার কাছে যেটি মনে হয় তার একটা সাপোর্ট লেভেলেই সে রয়েছে এবং এই সাপোর্টটা একটা শক্ত সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনে শেয়ারটি থাকবে এবং আজকের যে প্রাইস ক্লোজিং প্রাইস 23 টাকা 60 পয়সা, এখান থেকে আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি হয়তো 23 টাকা 60 পয়সা থেকে 22 টাকা 80 পয়সা 90 পয়সা এই লেভেলটি হয়তো আমরা শেয়ারটিকে সর্বশেষ মানে ডাউন ট্রেন্ড দেখবো। এর নিচে হয়তো শেয়ারটি আর আসবে না এবং এই পর্যন্তই হবে শেয়ারটি নিয়ে এখনকার আলোচনা। তো এটা হচ্ছে কি বললাম, 22 টাকা 90 পয়সা থেকে 23 টাকা বা 22 টাকা 90 পয়সা থেকে 23 টাকা এই লেভেলটা আমরা শেয়ারটি সাপোর্ট লেভেল ধরে শেয়ারটিতে এন্ট্রি করতে পারি। তবে শেয়ারটির প্রফিট টেকিং জোন কিন্তু খুব বেশি হবে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে 24 টাকা বা 24 টাকা 80 পয়সা এই লেভেলে আসলে শেয়ার থেকে প্রফিট টেক করে নিতে হবে। এবং শেয়ারটির যে ভলিউমটা দেখতে পাচ্ছেন যে 18 ডিসেম্বর, এখানে আমি বলবো একটা আনইউজুয়াল ভলিউম এবং এই ভলিউমে অনেকেই প্রফিট টেক করে নিয়েছে এবং গত দিনে দেখেন ভলিউম কিন্তু একেবারে কম, যেখানে আমরা এই 18 ডিসেম্বর 11 লক্ষ ভলিউম দেখেছিলাম, সেখানে আমরা 19 ডিসেম্বর একেবারে 1,83,000 ভলিউম দেখলাম। সেখানে তো মানে অনেকেই হয়তো স্টপ লস নিয়ে এখান থেকে বের হয়ে গিয়েছেন, কারণ মুভমেন্ট না থাকার কারণে। শেয়ারটিও এবার সাধারণ বিনিয়োগকারীদেরও খুব বেশি দেয়নি, ডিভিডেন্ড দেয়নি, মাত্র 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন আমি বলবো একটু ধৈর্য ধরতে হবে এবং সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসতে হবে, একই সঙ্গে ভলিউমটাকে কন্টিনিউ করতে হবে। এই ছিল মূলত বিডি কম নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে বেস্ট হোল্ডিং নিয়ে আমার কাছে একটু অনুরোধ রয়েছে। বেস্ট হোল্ডিং নিয়ে এর আগেও আমি আপনাদের সাথে অনেকবার আলোচনা করেছিলাম। বেস্ট হোল্ডিং এর যে বিষয় সেটি আমরা জানি যে এটি এন ক্যাটাগরির একটি নতুন শেয়ার এবং এই বছরে শেয়ারটি বাজারে আসে এবং ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরে এই শেয়ার আমরা এই সেক্টরগুলোর যে শেয়ারগুলো রয়েছে সব শেয়ারগুলো আছে, এই সেক্টরে কোনো শেয়ারই কিন্তু এই মুহূর্তে কোনো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। সে সিপাল বলি, ইউনিক হোটেল বলি, তো এখন বেস্ট হোল্ডিং বলি, কোনো পারফরমেন্স নাই এবং এই শেয়ারগুলো আপনি দেখেন একবার যখন সে ইয়ারলি হাই তৈরি করে, অর্থাৎ যখন মার্কেটে এসে ইয়ারলি হাই তৈরি করে, ইয়ারলি হাই তৈরি করার পরে শেয়ারগুলো কিন্তু আর কখনোই ঘুরে দাঁড়ায়নি। সে একটু আপ ট্রেন্ডে গিয়ে দীর্ঘ ডাউন ট্রেন্ড, প্রত্যেকটা আপনি দেখেন লাইফ সার্কেলটা একটু যেভাবে বলছিলেন আপনাদেরকে একটু আমি একটু বড় করে আপনাকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। দেখেন এখানে এসে আপ ট্রেন্ড এসে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। এখন এইখানে যে এন্ট্রি নিয়েছে সে এখান থেকে বের হয়ে গেছে। তো এখানে যারা এন্ট্রি নিচ্ছে নিশ্চয়ই তারা ব্যবসায়ী, ব্যবসা সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখেন। আর যখনই যারা এন্ট্রি জোনে গিয়েছেন তখনই অনেক বুঝে শুনে এন্ট্রি জোনে গিয়েছেন। এখন আপনি যদি ইয়ারলি হাইয়ে বাই করে থাকেন সেক্ষেত্রে তো এই 105 কোটির এই শেয়ার নিয়ে আপনি তো বের হতে আপনার অবশ্যই সময় লাগবে এবং এই শেয়ারটি যদিও সাধারণ বিনিয়োগকারীদের 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, বাট সরি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, তবে শেয়ারটির কিন্তু প্রাইস অ্যাকশন নেই, একেবারেই আমি বলবো যে নেই। মাঝে মাঝে 10-20 পয়সার যে প্রাইস অ্যাকশন, সেই প্রাইস অ্যাকশনের পাশাপাশি শেয়ারটি কিন্তু সেভাবে ডাউন ট্রেন্ডটাও ক্রিয়েট করে আছে। এখন যেহেতু শেয়ারটি আনচেঞ্জ অবস্থায় গতদিন শেষ করেছে এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে 18 টাকা 30 পয়সার যে লেভেলে রয়েছে, হয়তো আমরা এখান থেকে 18 টাকা 60 পয়সা এই লেভেলে হয়তো শেয়ারটিকে দেখবো এবং এসে সেইখান থেকে আবারও শেয়ারটি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে এবং শেয়ারটি যেহেতু তার লো যেটি 17 টাকা 10 পয়সা, সেই পর্যন্ত হয়তো শেয়ারটি আসবে না, তার আগেই হয়তো আমরা শেয়ারটিকে একটা মুভমেন্ট দেখতে পাবো। সেহেতু সামনে নতুন বছর আসছে, একই সঙ্গে ডিসেম্বর মাসে অনেক ইপিএস আসবে কিছু কিছু এই সেক্টরের শেয়ারে, তো সেটিও আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। যদি সেগুলো পজিটিভ আসে তাহলে হয়তো একটু প্রাইস অ্যাকশন হতে পারে। তো এই হচ্ছে মূলত বেস্ট হোল্ডিং নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আর যদি প্রফিট নিতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই শেয়ারটিতে অপেক্ষা করতে হবে প্রাইস অ্যাকশন হওয়ার আগ পর্যন্ত। তবে শেয়ারটিতে অবশ্যই ভলিউমটা কিন্তু গেইন করতে হবে, কারণ পাবলিক হোল্ডিং কিন্তু প্রায় 15 কোটি শেয়ার, এটিও আপনাকে মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে মূলত বেস্ট হোল্ডিং নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনার পরে বিবিএস কেবলস নিয়ে একটা রিকোয়েস্ট রয়েছে। বিবিএস কেবলস নিয়ে এর আগেও আমি আলোচনা করেছি। এই শেয়ারটিও একটা সাইডওয়েজ মুভমেন্ট না হলেও অনেকটা সেই রকমই
শেয়ারটির প্রাইস অ্যাকশন খুব বেশি না, যদিও এই শেয়ারটি আমরা ইয়ারলি দেখেছিলাম 50 টাকা, সেখান থেকে ডাউন ট্রেন্ডে রয়েছে। একই সঙ্গে শেয়ারটি এবছর সাধারণ বিনিয়োগকারীদের মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো ক্যাশ ডিভিডেন্ড ভালো দেয়নি, তবে শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস যেটি সেটি ভালো এসেছে, এবং এই শেয়ারটির ইপিএস বলি বা ন্যাব বলি, ন্যাবটা ভালো, কিন্তু পি রেশিও এবং ইপিএস কিন্তু শেয়ারটির নেগেটিভ। আশা করি এই বিবিএস ক্যাবলসের যে এখানে বিবিএস ক্যাবলসের একটা সাপোর্ট লেভেলে রয়েছে এবং খুব ভালো একটি সাপোর্টে রয়েছে। তো আশা করি এই শেয়ারটি তার যে লো 17 টাকা 60 পয়সা, এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে, এবং এই শেয়ারটি এখন সেল সিনারিওতে রয়েছে, এবং এই তার ইয়ারলি লো তো আমরা সকলে জানি 13 টাকা 40 পয়সা। আগামী দিনে আমরা এই শেয়ারটিকে এই 17 টাকা 40 পয়সা এই লেভেলে এসে শেয়ারটি ঘুরে যাবে, এবং এখানে আসার পরে শেয়ারটি যদি প্রাইস অ্যাকশন না করে, তাহলে শেয়ারটির জন্য ডাউন ট্রেন্ডটা অনেকটা ফরজ হয়ে যাবে। তবে আশা করি সেখান থেকে এসে ঘুরে যাবে। তো আর আরএসআই এর যে বিষয়টি দেখতে পাচ্ছেন, সেটি ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দিয়ে রেখেছে, এবং সে অবস্থান 46.78, এবং ম্যাকডি যেটি সেটিও আমরা অরেঞ্জ রেখা নিচে অবস্থান করতে দেখছি বুলি রেখাকে, এবং হিস্টোগ্রামের বারটি এখানে কিন্তু অলরেডি মানে হিস্টোগ্রাম, এমএসিডি, মুভিং এভারেজ সব কিছুর সমন্বয়ে কিন্তু এখন আমরা এই বিবিএস কে একটি সেল সিনারিওতে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে বিবিএস এর আমার বিবিএস আমার নিজের হোল্ডিং এও কিছু ছিল, তবে আমি এখানে স্টপ লস দিয়ে বের হয়ে এসেছি যখন শেয়ারটির এই আন্দোলনের পরে মালিক পালায়ে যায়, এই একটা নিউজ যখন আসে, তারপরে আমি শেয়ার থেকে বের হয়ে এসেছি। তো তারপরেও কিন্তু শেয়ারটি ক্রমান্বয়ে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। এখন তারপরেও আপনারা কেন আছেন এই শেয়ারটিতে আমার জানা নাই। এখন শেয়ারটিতে ভলিউম গেইন করতে হবে, যেহেতু শেয়ারটিতে 10 কোটির মতো পাবলিক হোল্ডিং রয়েছে, এটিও মাথায় রাখতে হবে, এবং শেয়ারটির অনেক লোন রয়েছে, অনেক আর্থিক অসঙ্গতি রয়েছে আমরা জানি শেয়ারটিতে। এখন সেটি যদি পজিটিভভাবে আসে এবং মার্কেট যদি ভালো হয়, ইঞ্জিনিয়ারিং সেক্টর তো মুভমেন্টে আমরা প্রায় দেখতে পাচ্ছি, তো এটিও যদি সেরকম কিছু মুভমেন্ট আমরা পাই, সেক্ষেত্রে হয়তো তার 2-3 টাকা একটা প্রাইস অ্যাকশন দেখবে, এবং সেখানে এসে যদি আপনার সমন্বয় করা বা বাই সেলের মাধ্যমে বের হয়ে আসার কোনো সুযোগ থাকে, তাহলে আমি বলবো এই শেয়ার থেকে বের হয়ে আসার জন্য। তো এই ছিল মূলত বিবিএস ক্যাবলস নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ওএএল নিয়ে আমার একটা অনুরোধ রয়েছে। তো ওএলটা আমরা একটু দেখি যে কি অবস্থাতে রয়েছে। ওয়েল এটি জেড ক্যাটাগরিতে রয়েছে, এবং এটার প্রাইস তো আমরা দেখতে পাচ্ছি 6 টাকা 80 পয়সা, এবং ইয়ারলি লো দেখতে পাচ্ছি 6 টাকা। এই অলিম্পিক অ্যাক্সেসরিজ নিয়ে এর আগেও আমি আমার চ্যানেলে আলোচনা করেছি বেশ কয়েকবার। তো এখন এটার তো নিয়ে বলার তেমন কিছু নেই, কারণ শেয়ারটি তো ইয়ারলি যে হাই সেটি তো আপনারা জানেন, এবং একটা আনচেঞ্জড অবস্থাতে বেশ কিছুদিন এখানে অবস্থান করে সাইডওয়েজ মুভমেন্টে দিয়ে পার করছে। তো শেয়ারটির এখন এন্ট্রি জোন বলা যাবে না, শেয়ারটি আরও একটু ডাউন ট্রেন্ড আমরা শেয়ারটিকে পাবো, এবং সেই ডাউন ট্রেন্ডটা হবে 6 টাকা 50 পয়সা এই লেভেলে, এবং এই লেভেলে এসে যদি শেয়ারটিকেও বাই করতে চান, তাহলে বাই করতে পারেন। একই সঙ্গে এই শেয়ারটির ন্যাব, ইপিএস যেটি বলেন, ইপিএস এবং ন্যাব যেটি বলি না কেন, সম্পূর্ণ এটি কিন্তু নেগেটিভ, এবং তার পি রেশিও মাইনাস, এবং ওই 52 সপ্তাহের যে হাই, এই শেয়ারটিতে অনেকেই 52 সপ্তাহের হাই হয়তো বাই করেছিলেন। একই সঙ্গে শেয়ারটির ভলিউম নাই, এটি হচ্ছে সবথেকে বড় সমস্যা, এবং ক্যাটাগরি চেঞ্জ। তো এটা নিয়ে বলার তেমন কিছু নেই ভাই। যে ভাই বলেছেন, আমি বলবো যে শেয়ারটি যদি 7 টাকা 30 পয়সা বা 7 টাকা 10 পয়সার উপরে যদি ক্লোজ দেয়, তাহলে শেয়ারটি নিয়ে একটু আলোচনা করব, এবং সেক্ষেত্রে শেয়ারটির হয়তো আমরা 8 টাকা 20 পয়সা এই লেভেলে দেখতে পাবো। তো এখন এই ধরনের তো মুভমেন্ট নাই, শেয়ারটিতে ভলিউমও নাই, সুতরাং এটা নিয়ে আলোচনা করে হয়তো খুব বেশি ফায়দা হবে না। আপনি যে অবস্থাতে বাই করে আছেন, আমি বলবো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে অবশ্যই এক সময় হয়তো এখান থেকে 2-1 টাকা
প্রাইস অ্যাকশন হলে সেল দিয়ে প্রফিট বের হতে পারবেন। তো এই হচ্ছে মূলত ওয়েল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনার পরে এরপরে আরেকটি অনুরোধের স্টক রয়েছে, সেটি আপনাদের সাথে একটু আলোচনা করি। সেটি হচ্ছে সাপোর্টিল। আমার একটা অনুরোধের একটা স্টক সেটি রয়েছে সাপোর্টিলকে আমরা একটা ডাউন ট্রেন্ডে দেখতে পাচ্ছি, অর্থাৎ সামিট অ্যালায়েন্সের এই সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের যে শেয়ারটি, এখানে সামিট অ্যালায়েন্সের আসলে অনেক ধরনের নিউজ রয়েছে, যার ফলশ্রুতিতে এই সামিট অ্যালায়েন্সের প্রাইসটা একটু ডাউন ট্রেন্ডে রয়েছে। তবে শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, একই সঙ্গে তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছিল, বাট তারপরেও শেয়ারটির প্রাইস ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এই শেয়ারটিতে ফরেন ইনভেস্টররাও আছে। এখন এই শেয়ারটি যে লেভেলে রয়েছে, এখানে আমরা যদি আপনাদেরকে একটু তারই বলি, সেটা সে সাপোর্ট লেভেল যেটা সেটা অনেক নিচে রয়েছে, অর্থাৎ সে সাপোর্টটাকে ভেঙে ফেলেছে এবং এখন এই সামনের যে সাপোর্ট সেটি নিয়ে দেখতে হবে যে আসলে এখানে সে সাপোর্টটাকে রেসপেক্ট করে কিনা। এখন আমি সামিট অ্যালায়েন্স নিয়ে এর আগেও আমার গ্রুপে, আমার এই চ্যানেলে কয়েকবার আলোচনা করেছি। যারা বিনিয়োগে আছেন তারা নিশ্চয়ই এটি লক্ষ্য করেছেন যে আমি এটা নিয়ে কি এই ধরনের বাণী দিয়েছিলাম কিনা যে এটি 22 টাকা থেকে 21 টাকা 90 পয়সা এই লেভেলে আসবে। এখন একটু আপনারা মিলাই দেখেন যে সেটি সে আসছে কিনা। তো এটাই হচ্ছে আসলে এই আলোচনার মূল বিষয়। হয়তো আপনাদের 1-2 দিন প্রাইস বেড়ে যায়, তখন আপনারা অনেক কিছু বলে ফেলেন একজন অ্যানালিস্টে, তবে সেটা কিন্তু ঠিক না। এটা হয়তো হবে, 2-1 দিন হবে, সেটা আপনারা 2-1টা শেয়ারের ক্ষেত্রে হবে, কিন্তু সব শেয়ারের ক্ষেত্রে কিন্তু হবে না। ইন্ডেক্সের আচরণ বা ক্যান্ডেল এটাকে অবশ্যই শেয়ার বাজারে এই রেসপেক্ট করে এবং সেটি হয়। তো এখন যেটি হবে সেটি হচ্ছে যে আমরা এই যে লেভেলে, এই যে 21 টাকা, এই লেভেলে শেয়ারটিকে 21 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা সাপোর্ট ইটকেল দেখতে পাবো এবং এখানে এসে শেয়ারটি ঘুরবে, এটা প্রত্যাশা করি। এসে ঘুরে যদি শেয়ারটি প্রাইস অ্যাকশন করে তাহলে শেয়ারটির জন্য ভালো হবে, আর না হলে শেয়ারটি আর একটু ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা তো বিভিন্ন নিউজের উপরে ডিপেন্ড করে থাকি। তো নিউজ এই শেয়ারটি নিয়ে খুব একটা ভালো না। বিদ্যুতের বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয়গুলো শেয়ারটি নিয়ে উঠে আসছে, যার ফলশ্রুতিতে এই শেয়ারটির প্রাইস ডাউন ট্রেন্ডে রয়েছে। তো আশা করি একটা পজিটিভ ভালো নিউজ আসলে এবং ভলিউমটা গেইন করলে শেয়ারটি ভালো করবে আগামী দিনে। তো যারা এই শেয়ারটিতে বিনিয়োগে রয়েছেন তাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরেন, অবশ্যই শেয়ারটি আগামী দিন ভালো প্রাইস অ্যাকশন করবে এবং এটা করতে হলে শেয়ারটির ভলিউমটাও গেইন করতে হবে, আর শেয়ারটি এই মুহূর্তে সেল সিনারিওতে রয়েছে। সুতরাং আমার কাছে যেটি মনে হয় যে এই 21 টাকা 50 পয়সা বা এই লেভেলে শেয়ারটি আসার একটা ভালো সম্ভাবনা রয়েছে এবং এখানে আসলে শেয়ারটিতে এন্ট্রি নিলে 2 টাকা বা 1.5 টাকা এই ধরনের একটি গ্যাপ শেয়ারটিতে আপনারা পাবেন। এরপরে এই হচ্ছে মূলত সাপোর্টিল নিয়ে আমার আলোচনার পরে স্টাইল ক্রাফট সেটি STY, আমরা দেখি তার কি অবস্থা। এটিও টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার এবং এটি ভালো শেয়ার নিঃসন্দেহে বলতে হবে এবং এই শেয়ারটির এই মুহূর্তে প্রাইস অ্যাকশন নাই এবং তার ইয়ারলি হাই ছিল অনেক ভালো 84 টাকা, যদিও শেয়ারটির ন্যাপটা কিন্তু খুবই দুর্বল, ন্যাপটা খুবই কম। তো আশা করি এই শেয়ারটিও এখন পর্যন্ত বাই সিগনালে রয়েছে এবং RSI 59.35, একই সঙ্গে তার ম্যাকডি যেটি দেখতে পাচ্ছেন ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা খুব পাশাপাশি মুখোমুখি অবস্থানে রয়েছে এবং শেয়ারটিতে আমরা হয়তো রবি সোমবারের দিকে শেয়ারটিতে আমরা সেল সিগন্যাল দেখতে পাবো এবং এই শেয়ারটি ইয়ারলি হাই ছিল 84 টাকা। তো এই ধরনের শেয়ারে যেটি হয় যে গেম হয়, হ্যাঁ এটি এই জন্য বললাম যে ভালো, এই ধরনের শেয়ারে মূলত গেম হয়। তো যেহেতু শেয়ার সংখ্যা কম, 85 লক্ষ শেয়ার, যখন গেম হবে তখন প্রাইস অ্যাকশন হবে। আমরা অক্টোবরের দিকে তার একটা প্রাইস অ্যাকশন দেখেছিলাম, ভালো প্রাইস অ্যাকশন, নভেম্বরে একটা প্রাইস অ্যাকশন দেখেছি। তো ডিসেম্বরটা একটু রেস্ট নিচ্ছে আর কি, হ্যাঁ ডিসেম্বরের শুরুতে ছিল, তো এখনো সে ডিসেম্বরটা শেষ করে ফেলবে, আবার হয়তো জানুয়ারিতে একটা প্রাইস অ্যাকশন হবে। তো যে ভাই বলেছেন আমি জানি না তো আপনার বাই প্রাইস কত, সুতরাং
অবস্থান দিক দিয়ে এখন এখানে সে সাইডে একটা মুভমেন্ট দিয়ে রয়েছে এবং সাপোর্ট তার রয়েছে, একটা সাপোর্টে এখানে সাপোর্ট রয়েছে, তবে তার একটা ভালো সাপোর্ট হবে এই 51 টাকা 60 পয়সা এই লেভেলে। তো আশা করি শেয়ারটি এই সেল সিনারিওতে হয়তো 51 টাকা 60 পয়সা এই লেভেলে আসবে, এবং এই লেভেলে আসলে যদি কেউ বাই করতে চান তাহলে আমি বলবো খুব বিচক্ষণতার সহিত বাই করতে হবে এবং 1-2 টাকা প্রফিটে আসলে শেয়ার থেকে প্রফিট টেক করে নিতে হবে। আর এক্ষেত্রে কিন্তু শেয়ারটিতে আপনাকে স্টপ লসও সেট করে নিতে হবে। তো এখন যে অবস্থাতে রয়েছে আমি বলবো যে শেয়ারতে এই মুহূর্তে শেয়ারটিতে বাই না নেওয়ার জন্য একটু, যদি শেয়ারটির একটা আপনার লেভেল যদি বলি যে এই 58 টাকা, হ্যাঁ 58 টাকা 20 পয়সা এই লেভেলে এসে শেয়ারটি আপনি এন্ট্রি নিতে পারবেন, আদারওয়াইজ আপনাকে 51-52 টাকা এই লেভেলে এন্ট্রি নিতে হবে। এখন এই মুহূর্তে এন্ট্রি না নিয়ে অপেক্ষা করতে হবে। আর এখন শেয়ারটিতে সেল সিনারিও আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত স্টিল ক্রাফট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা, এবং এই শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কিছুই দেয়নি, সেটিও মাথায় রাখবেন, এবং পি রেশিওটাও অনেক বেশি। তবে ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা পজিটিভ আসছে। তো এই হচ্ছে মূলত স্টিল ক্রাফট লিমিটেড টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি নেওয়ার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। তো আশা করি সকলে আমার এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনেছেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। একই সঙ্গে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।